আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনি আসকার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ২০ মাস পর করোনায় মৃত্যুশূন্য দিন পার করল বাংলাদেশ, আক্রান্ত ১৭৮ জন। ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেয়া হয়েছে, সংবাদ সম্মেলনে ক্ষমা প্রার্থনা মেয়র জাহাঙ্গীরের। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশে বিএনপির গণ অনশন, কাল বিক্ষোভ সমাবেশ। সরকারের আন্তরিকতা থাকলে নির্বাচন কমিশন গঠনে এখনো আইন করা সম্ভব, মনে করে জাতীয় পার্টি। এবং নতুন প্রজন্মকে ধর্ম সম্পর্কে সঠিক ধারণা দিতে আলেম সমাজের প্রতি আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দীর্ঘ প্রায় ২০ মাস পর দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এ ভাইরাসে কেউ মারা যায়নি। গত বছরের ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর করোনা সংক্রমণ মৃত্যুর ভয়াবহতা বাড়তে থাকে। করোনা ছবলে দেশে একদিনে ২৫০-এরও বেশি মানুষের মৃত্যু হয়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়। এরপর প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াতে থাকে। শুরুতে রাজধানী ঢাকায় করোনার সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। জ্যামিতিক হারে বাড়তে থাকে মৃত্যু ও সংক্রমণ। রাজধানীতে জারি করা হয় এলাকা ভিত্তিক লকডাউন ও নানা বিধিনিষেধ। পরবর্তীতে নানা অব্যবস্থাপনায় সারা দেশে ভয়াবহ রূপ নেয় করোনা সংক্রমণ। চলতি বছরের আগস্টে যা মৃত্যু ও শনাক্তের সব রেকর্ড ছাড়ায়। তবে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ ও ব্যাপক টিকা কার্যক্রমে দ্রুত কমতে থাকে মৃত্যু ও সংক্রমণ হার। নভেম্বরে এক অঙ্কের ঘরে নেমে আসে মৃত্যু। অবশেষে গত ২৪ ঘন্টায় করোনায় শূন্য মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২০২০ সালের ৩ এপ্রিল একদিন করোনায় মৃত্যুহীন ছিল দেশ। সবশেষ ১৫,১৬০ জনের নমুনা পরীক্ষায় ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.১৮%। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা মোকাবেলায় দেশে এখনো পর্যন্ত ৯ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে দেয়া হবে আরও ৬ কোটি ডোজ। মানিকগঞ্জে ৮ দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় টিকা কার্যক্রম পরিচালনা করে দেশ করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানুয়ারির মধ্যে প্রায় ৬ কোটির মতো আশা করি আমরা ভ্যাকসিন আরো দিতে পারবো। অর্থাৎ ১৫ কোটি ভ্যাকসিন জানুয়ারির মধ্যে দেওয়া হবে এবং তার অর্ধেক যদি করি তাহলে পরে ৭.৫ কোটি ফুল ডোজ ভ্যাকসিন পাবে। আমাদের ভ্যাকসিন দিতে হবে ১৩ কোটি লোক, তার ১ কোটি লোক বিদেশে আছে, তার ১২ কোটি লোক। ১২ কোটির মধ্যে আমরা ৭.৫ কোটি দেওয়া হয়ে যাবে। ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। গাজীপুরের নিজ বাড়িতে গণমাধ্যমকে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এ সময় নিজেকে নির্দোষ দাবি করে দলীয় সিদ্ধান্ত পুনঃবিবেচনার আবেদনের কথা জানান মেয়র জাহাঙ্গীর। আপেল মাহমুদের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে পাওয়ার আকুতি জানিয়েছেন মেয়র জাহাঙ্গীর। এ বিষয়ে গাজীপুরে নিজ বাড়িতে গণমাধ্যমকে জানান, ষড়যন্ত্রকারীরা তাকে ভুলভাবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছে। আমি কোনো পাপ এবং অন্যায়ের সাথে জড়িত না। মানুষের ভুল হয়, মানুষ দোয়া কলমা পড়লেও ভুল করতে পারে, কিন্তু আমার আওয়ামী লীগ, আমি এখানে ছায়ার মতন হিসেবে আমাকে যেভাবে রেখেছে আমিও তাদের সাথে একসাথে ছিলাম সুখে দুঃখে।
আমাকে যেন অন্য কোনো ধরনের মিথ্যা কিছুর মধ্যে যেন জড়িত না হয়, সেই হিসাবে আমার পক্ষ থেকে কোনো আইনজীবী আমি দাঁড়া করাবো না। আমাকে ফাঁসি দেয় বঙ্গবন্ধুর জন্য, আমার নেত্রীর জন্য, আওয়ামী লীগের জন্য, এটা আমার কিছু আসে যায় না, কিন্তু মিথ্যা অপবাদ যেন না দেওয়া হয়। দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করার কথাও জানান তিনি। উনি যদি আমাকে বলে বিনা কারণে বিনা দোষে যদি ফাঁসির দড়িতে ঝুলতে হয়, আমি ঝুলতে রাজি আছি, তাতে আমার কোনো দ্বিমত নাই। সেই জন্য আমি আবার আপনাদের মাধ্যমে আকুল আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রী, উনি মানবতার মা, উনি এখানে 17 কোটি মানুষের নীতি নির্ধারক ভাগ্য হিসাবে কাজ করেন। আল্লাহর পরে উনি আমাদের মালিক, উনি যেন পুনরায় বিবেচনা করেন। গত সেপ্টেম্বরে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে দলীয় পদ হারানোর পাশাপাশি জাহাঙ্গীর আলমের মেয়র পদে থাকা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আপেল মাহমুদ, এটিএন বাংলা। বেগম খালেদা জিয়াকে মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া না হলে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। রাজধানীতে আয়োজিত 7 ঘণ্টার গণ অনশন কর্মসূচিতে বিএনপির নীতি নির্ধারকরা একথা বলেন। এ সময় আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন মইনুল আহসান। গুরুতর অসুস্থ দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দীর্ঘদিন পর রাজপথে বড় ধরনের শোডাউন বিএনপি নেতাকর্মীদের। আমরা কোনদিন ঘরে ফিরে যাব না। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গণ অনশন কর্মসূচিতে যোগ দেন কর্মী সমর্থকরা। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত 7 ঘণ্টা রাজপথে চলে অনশন কর্মসূচি। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পাশাপাশি 20 দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ও পেশাজীবী সংগঠনের নেতারা এতে সংহতি জানান। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সুচিকিৎসা বঞ্চিত বেগম খালেদা জিয়াকে হাসপাতালে জীবন মৃত্যুর সংগ্রাম করতে হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। আমি তাকে বাড়িতে থাকতে দিয়েছি, তাই যে যথেষ্ট নয়, তার মাধ্যমে কি প্রমাণ করে বেগম খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হয়েছে, তাও প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে। আমি সাক্ষী, কেউ বললো বলে আমাকে ৭৯ সালে আমি 1 বছর জার্মানিতে ছিলাম, আমার যাবজ্জীবন সাজা হয়েছিল। এই সরকারের গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে। আমাদের সংগ্রাম শুরু, মাঠ বলে দিবে কখন কি করতে হবে, আপনারা তাই করবেন। দাবি আদায়ে সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার কিছু হলে সরকারকে চরম মূল্য দিতে হবে। আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, বারবার বিদেশের ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন বাংলাদেশে চিকিৎসা যা দেওয়া সম্ভব এখানে তারা দিয়েছেন, কিন্তু তার কতগুলো জটিলতা আছে, যে জটিলতাগুলো বিদেশে আরো অ্যাডভান্স সেন্টারে ট্রিটমেন্ট না হলে তাকে সুস্থ করা যাবে না। অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসায় পাঠানোর ব্যবস্থা করুন, আর তা না হলে এই আজকে আন্দোলন শুরু হলো গণ অনশনের মধ্য দিয়ে, এই আন্দোলন আপনাকে আপনার গদিচ্যুত করবে। আগামী 22 তারিখে ঢাকাতে প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ, সারা দেশে মহানগর, জেলা এবং উপজেলাগুলোতে সমাবেশ হবে। পরে শীর্ষ নেতাদের পানি পান করিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় বিপুল উপস্থিতি ছিল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর। দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এই গণ অনশন কর্মসূচির মাধ্যমে আবারও দীর্ঘদিন পর রাজপথে সক্রিয় দেখা গেল বিএনপি নেতাকর্মীদের। বিএনপির নীতি নির্ধারকরা আশা করছেন এই ইস্যুকে কেন্দ্র করে নেতাকর্মীদের এই সক্রিয় উপস্থিতি সরকার বিরোধী আন্দোলনকেও নতুন গতি দেবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপি চাইলে খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে আইনের বাইরে সরকারের কিছু করার সুযোগ নেই বলে আবারও জানান তিনি। রাজধানীর বনানীর বাসা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা দেখিয়ে বেগম জিয়াকে জেলের বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। এবং খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে তাদের ডাক্তার আনতে হবে, তারা বিদেশ থেকেও ডাক্তার আনতে হবে। যত বড় ডাক্তার তারা আনতে পারে, সেখানে সরকার কোনো বাধা দিয়েছে। কিন্তু এটাও তাদের মনে রাখতে হবে যে দেশের আইনে যারা আছে তার বাইরে গিয়ে সরকার কাজ করতে পারে। সরকারের আন্তরিকতা থাকলে এখনও নির্বাচন কমিশন গঠনে আইন করা সম্ভব বলে মনে করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নু। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান মুক্ত মতে যোগ দিয়ে তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাপা। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিভ্রান্তি দূর করে আগে থেকে নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান স্পষ্ট করা উচিত। একরামুল হক সাইমের রিপোর্ট। ৩ বছর কোথায় পোস্টিং ছিল আপনার? জাতীয় নির্বাচন এলেই নানা নাটকীয়তা তৈরি হয় দেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টিতে। ক্ষমতার পালাবদলের কেন্দ্রেই থাকে চলতি সংসদের বিরোধী দল। আগামী জাতীয় নির্বাচনে দলটি অন্য দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার হবে নাকি আলাদা নির্বাচন করবে, এসব ইস্যুতে কথা বলেন জাপা মহাসচিব মুজিবুল হক চন্নু। আমি আগামী 2 বছর সময় আছে, সেই 2 বছরে সারা দেশে আমার সংগঠনকে শক্তিশালী করব এবং আগামী নির্বাচনে মানুষের জন্য আমরা কি করব সেই কর্মসূচি আমরা তৈরি করে মানুষের কাছে পৌঁছাবো এবং আমরা 300 আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা আছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর জোটের বিষয়টা সেটা নির্বাচনের সময় জোটের প্রয়োজন পড়তে পারে, নাও পড়তে পারে। আগামী জাতীয় নির্বাচন সকলের অংশগ্রহণে হওয়া বাঞ্ছনীয় এবং সে কারণের জন্য জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা অন্য কারো সহযোগী হিসাবে যাতে নির্বাচনের সিঁড়ি না হয়, সে ব্যবহার না হয়, সেটি তাদেরকে অবশ্যই স্পষ্ট করলে আমরা আশা করি জাতীয় পার্টি অবশ্যই তাদের যে দৃঢ়তার পরিচয় দিচ্ছে সেই দৃঢ়তার পরিচয়ের মধ্যে দিয়ে তারা জনগণের যে আস্থা, যে ভালোবাসা ইতিপূর্বে অর্জন করেছে সে ভালোবাসা তারা অর্জন করতে পারবে। এটিএন বাংলার টকশো মুক্তমতে যোগ দিয়ে জাপা মহাসচিব কথা বলেন নির্বাচন কমিশন গঠন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়েও। অনুষ্ঠানটির সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐক্যমত জরুরি। আমরা মনে করি দেশের প্রধান দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যাতে নির্বাচন কমিশন গঠন করা হয় এবং সেই নির্বাচন কমিশন যাতে তাদের মাজা সোজা করে দাঁড়িয়ে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে, সকল দলকে তারা তাদের ভোটে নিয়ে আসতে পারে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে নির্বাচন করা যে ক্ষমতা, সেই ক্ষমতা দেওয়ার জন্য একটা আইন করা খুব প্রয়োজন। যদি আইন নাই করেন তাহলে ওই আপনার নির্বাচন কমিশন গঠন করে যে নির্বাচন হবে সেটা কতটুকু নিরপেক্ষ হবে সেটা সময়ের বিষয়। আন্তরিকতার বোধহয় অভাব আছে। আইনমন্ত্রী মোদী নিজেও কিন্তু একজন খুবই ভালো দক্ষ একজন আইনজীবী। তিনি চাইলে আমার মনে 2-3 দিনের মধ্যে এই আইনটা তৈরি করে প্রস্তাব আনতে পারেন। মুজিবুল হক চন্নু মনে করেন গণতন্ত্রের স্বার্থেই সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়া উচিত। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এত বড় যে লোভনীয়। আজ সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হবে। মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তম্ভক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। একই সাথে 3 বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষে থেকে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন। আগামী প্রজন্ম যাতে ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক ধারণা পেতে পারে সে বিষয়ে ইসলামী চিন্তাবিদ ও আলেম সমাজকে কোরআন হাদিসের আলোকে ধর্মীয় আলোচনা করার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ইসলামিক আইকন সিজন 2 এর উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর মাহফুজুর রহমান আশা করেন এ ধরনের রিয়েলিটি শো সমাজে দুর্নীতি ও মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। আলেমে দিন ও কলেজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্কলারদের নিয়ে এটিএন বাংলায় শুরু হচ্ছে মেগা রিয়েলিটি শো ইসলামিক আইকন সিজন 2।
গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন এটিএন বাংলায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। আধুনিক চিন্তা ও প্রযুক্তি মনস্ক স্মার্ট ইসলামিক স্কলার তৈরির উদ্দেশ্যেই ইসলামিক আইকনের পথচলা শুরু হয়। এই আয়োজনের মধ্য দিয়ে অনেক মেধাবী বেরিয়ে আসবে বলে মনে করছেন আয়োজক ও বিশেষজ্ঞরা। এই প্রোগ্রামটা মেধাবীদের এখানে টেনে নিয়ে আসবে, আগ্রহী করবে এই জ্ঞান, ইসলামের সকল জ্ঞান নেওয়ার জন্য। ইসলামী অনুষ্ঠান কেবল হুজুরদের নয়, মাদ্রাসার ছাত্রদের নয়, এটিকে সার্বজনীন রূপ দেবার জন্যে। ইসলাম মানেই শান্তি, যিনি পাঠালেন তার নাম শান্তি, সালাম। খেয়াল করুন, যার মাধ্যমে পেয়েছি তার নাম শান্তি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ইসলামিক আইকনের একটা আমরা আইকন খুঁজে পাবো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা নিয়তটা আমাদের যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। অনুষ্ঠানে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, ইসলামিক অনুষ্ঠান প্রচারে তার প্রতিষ্ঠান বরাবরই আন্তরিক, তবে ধর্মীয় অনুষ্ঠান প্রচারের নামে কেউ যাতে অপপ্রচার চালাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ইসলামী প্রোগ্রাম যারা করেন, যারা মৌলানা সাহেবরা যারা আছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে ইসলামের সঠিক প্রচার করবেন, তাহলে আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা জানতে পারবে। কারণ আজকাল সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, বিশেষ করে ঢাকা শহরে এবং মফস্বল বড় বড় শহরগুলোতে হয়েছে, এই ইংলিশ মিডিয়ামগুলি, যেসব ইংলিশ মিডিয়ামে কোনো ধর্মের বালাই নেই। তো আপনারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখবেন এবং আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যাতে ইসলাম সম্পর্কে সঠিক চিত্র তুলে ধরবেন আপনারা, যাতে তারা এই ইসলাম সম্পর্কে জানতে পারে এবং ইসলামের প্রতি যেন তাদের একটা আকর্ষণ যেন বাড়ে, এই চেষ্টাই আপনারা করবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ইনায়েতুল্লাহ পাটোয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, এটিএন মেডিকেয়ারের পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন সহ অনেকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। প্রতিষ্ঠার 50 বছর পূর্তির লোগো উন্মোচন করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বলাকার সবুজ চত্বরে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই লোগো উন্মোচন করা হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুবুল আলী এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজাদুল হাসান। 1972 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী বছর ওই দিনে 50 বছর পূর্ণ করবে সংস্থাটি। এ উপলক্ষে নিজেদের সেবা কর্মসূচিতে ইতিবাচক বিভিন্ন পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে বিমান। টিভি চ্যানেলগুলোর আর্থিক ক্ষতি কাটাতে এবং আয় বাড়াতে চ্যানেল মালিকদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার কার্যালয়ে ঈদের বিশেষ কুইজ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, এটিএন নিউজের সিইও মীর মোতাহার হাসান ও এটিএন বাংলার হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস উত্তম কুমার শীল, ডেপুটি হেড মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ শফিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিজয়ীরা হলেন কুমিল্লার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ও মোহাম্মদ রাহাত ইসলাম। পুরস্কার হিসাবে তারা প্রত্যেকে ওয়ালটন ফ্রিজ জিতে নেন। চ্যানেলের সব মালিকরা আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমাদের চ্যানেলগুলিকে ভালোভাবে চালাবার জন্য রেভিনিউ কিভাবে বেশি করে করা যায়, এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে সবগুলি চ্যানেলই প্রায় লসে আমরা রান করতেছি। তো সুতরাং এটা থেকে আমাদের উঠে আসতে হবে, যেভাবে হোক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের সমিতির থেকেও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এর জন্য সবারই সহযোগিতা দরকার। সৌদি আরবের মদিনা নগরীর আল রাহাত এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ ইয়াসিন। রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে তার লাশ সে দেশের সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়। মোহাম্মদ ইয়াসিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ডেমশা ইউনিয়নের আলিনগড় এলাকায়। আন্তর্জাতিক সংবাদ।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে করোনা ভ্যাকসিনের পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি সমাবেশ করেছে সাধারণ মানুষ। ভিক্টোরিয়া রাজ্যের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভে জড়ো হয় টিকা ও লকডাউন বিরোধীরা। পরে তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা এ সময় পার্লামেন্টের একটি খসড়া বিলের বিরুদ্ধে স্লোগান দেয়। ওই বিলে মহামারী ঘোষণার ক্ষমতা প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে প্রধানমন্ত্রীকে অর্পণের কথা বলা হয়েছে। একই সাথে বাড়ানো হচ্ছে জনস্বাস্থ্য ইস্যু মোকাবেলায় রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার ক্ষমতা। অন্যদিকে মেলবোর্নের প্রায় কাছাকাছি এলাকায় খসড়া আইনের পক্ষে সমাবেশ করে অনেকে। প্রধান নগরী সিডনিতেও একই ধরনের সমাবেশ হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে সাভারে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের, লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। মিরপুরে দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল পাকিস্তান। আগে ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১০৮ রান তোলে স্বাগতিক দল। জবাবে ১১ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাবর আজমের দল। এ নিয়ে টানা ৭ ম্যাচ হারল বাংলাদেশ। এসএম আশরাফের রিপোর্ট। ১২০ বলের খেলায় ডট বল ৫৭টি, ৪, ৮টি আর ৬ মাত্র একটি। ১০০-র বেশি স্ট্রাইক রেটে রান তুলতে পেরেছেন শুধুই নাজমুল হোসেন শান্ত। ধুমধারাক্কার ক্রিকেট সংস্করণে এই হলো বাংলাদেশের ব্যাটিং চিত্র। তাই ফলাফলটা মোটেও অবাক হওয়ার মতো নয়, বরং নির্বাচকদের দল সাজানোর সিদ্ধান্তকেই প্রশ্নের মুখে ফেললেন ক্রিকেটাররা। আবারও ইনিংসের শুরুতেই সাজ ঘরে সাইফ হাসান। দ্বিতীয় ওভারে নাইম শেখ আর নবম ওভারে আফিফ হোসেনের ২১ বলে ২০ রানের সম্ভাবনা জাগানো ইনিংস শেষ হয় একেবারেই অপ্রয়োজনীয় শটে। তবু মনে হয়েছিল প্রথম টি-20-র চেয়ে স্কোরে হয়তো বেশি রান যোগ করতে চলেছে স্বাগতিক দল। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ৬৪, কিন্তু ১৩তম ওভারে অধিনায়কের বিদায়ী খোলসে ঢুকে যায় স্বাগতিকরা। ১১ ক্রিকেটারের মধ্যে শুধুই শান্তই একটু লড়াই করলেন। খেলেন ৩৪ বলে ৪০ রানের একমাত্র ১৭ রানের স্ট্রাইক প্রেরণ ইনিংস। শেষ ১০ ওভারে মাত্র ৪৪ রান তুলে বাংলাদেশ থামে ১০৮-এ। নিজেদের ইতিহাসে পুরো ২০ ওভার খেলে এর আগে দুবার এর চেয়েও কম রানের রেকর্ড আছে টাইগারদের। ব্যাটিংয়ে যাচ্ছে তাই, ফিল্ডিংয়েও যে বাংলাদেশের উন্নতির ছাপ নেই আরও একবার প্রমাণ দিলেন সাইফ হাসান, তাসকিন আহমেদরা। ১২তম ওভারে ২৬ রানে থাকা ফখর জামানের পর ১৬তম ওভারে তাসকিন ফেলেন রিজওয়ানের ক্যাচ। সহজ টার্গেটে পৌঁছানোর পথে রিজওয়ান ৩৯ রান করে সাজ করে ফিরল ম্যাচ সেরা ফখর জামান। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন ৫৭ রানে। তাতে ঘরের মাঠে টানা ৩ সিরিজ জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ। এসএম আশরাফ, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। বারোটি ফুটবল একাডেমি নিয়ে আগামী ২৫ নভেম্বর থেকে পল্টন ময়দানে শুরু হচ্ছে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব ১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজক বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সভাপতি কাজী শহীদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। গত ২ আসরে ২৪ দলকে বাদ দিয়ে সারা দেশের ৮ বিভাগের নতুন ১২ দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১ লাখ টাকা এবং রানার্স আপ দলকে দেয়া হবে ৫০,০০০ টাকা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ২০ মাস পর করোনায় মৃত্যুশূন্য দিন পার করল বাংলাদেশ, আক্রান্ত ১৭৮।
ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেয়া হয়েছে, সংবাদ সম্মেলনে ক্ষমা প্রার্থনা মেয়র জাহাঙ্গীরের। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশে বিএনপির গণ অনশন, কাল বিক্ষোভ সমাবেশ। সরকারের আন্তরিকতা থাকলে নির্বাচন কমিশন গঠনে এখনো আইন করা সম্ভব মনে করে জাতীয় পার্টি। এবং নতুন প্রজন্মকে ধর্ম সম্পর্কে সঠিক ধারণা দিতে আলেম সমাজের প্রতি আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।